একবার দেখো, রেকর্ডিং স্টার্ট আছে তো? ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আজকে তোমাদের আজকে একটা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস আফটার 2014। তোমাদের আগে যে গভর্নমেন্ট স্কিম সম্পর্কে অল্প পড়িয়েছিলাম সেটা হচ্ছে যখন প্ল্যানিং কমিশন পড়িয়েছিলাম, তাই তো? প্ল্যানিং কমিশনের প্রত্যেকটা জায়গায় হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে যে ওরা নীতিগুলো নিয়েছিল, তারপর থেকে একটা মোটামুটি 2012 অবধি পড়ানো আছে। 2012 থেকে 13-14, 2012 সালেরও কি কি ওরা নীতি নিয়েছিল, কি কি নীতি নিতে চলেছিল, এইগুলোও কিন্তু তার মধ্যে ছিল। তারপর 2014 যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, তখন সেই গভর্নমেন্ট এসে নতুন কি কি নোটও নেয়, সেটাই আজকে আমরা পড়বো। দেখো, এটার মেন যে ট্যাগলাইন সেটা হচ্ছে ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কারণ প্ল্যানিং কমিশনটা চেঞ্জ হয়ে গেল তখন কিসে? নীতি আয়োগে, তাই তো? হুম, এটা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবার চেঞ্জ হয়ে যাওয়ার পর ওরা কিছু কিছু স্কিমস নিয়েছে, যে স্কিমসগুলো সম্পর্কে আজ আমরা দেখবো। দেখো, আর তোমাদের এই গভর্নমেন্ট স্কিমসগুলো জানা খুব জরুরি, কারণ তোমাদের এই স্কিমস থেকে প্রশ্ন এসেই থাকে। কখনো কোনো স্কিমস আছে যে সেই স্কিমসটা কাদের জন্য, খুব রেয়ারলি আসে যে এটা কবে ইমপ্লিমেন্টেড হয়েছিল, এবং তারপর আসে যে এটার সাথে কোন মিনিস্ট্রি জড়িয়ে আছে, মানে কোন মিনিস্ট্রির আন্ডারে এই স্কিমটা, বা এটা হওয়া কালীন কোনো ফেমাস মিনিস্টারের নামের সাথে জড়িয়ে আছে কিনা। ঠিক আছে? আর ধরো, এটার আর একটা ব্যাপার আছে। ধরো PMKVY, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এর একবার তো এটা 2014 কিংবা 15 এই সময় তো ওগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছিল। এগুলোর কিছু আপডেটেড ভার্সন তৈরি হয়। যেমন ধরো 1.0, 2.0, 3.0, যেমন 2021 এটাতে এই প্রায় বেশ কয়েকটা স্কিমে 3.0, যেগুলো 2015 সালে বেরিয়েছিল সেগুলো 3.0 ভার্সন বেরিয়ে গেছে। মানে ওরা সেই সময় যে স্কিমটা এনেছিল তার ওপরেই কিছু মডিফিকেশন করেছে। দেখো, আস্তে আস্তে আমরা স্কিমসগুলো সম্পর্কে জানবো। এখানে অনেক রকম ছবি দেওয়া আছে, একটা একটা করে আমরা পড়বো। হ্যাঁ, দেখো, আমাদের মেন যেটা হয়েছে এই 2014 বাদে, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। ঠিক আছে, মানে ডিজিটাল ইন্ডিয়া। এর দেখো, এর নখানা যে পিলারের কথা বলছে, মানে যে ব্যাপারগুলোতে ওরা মেন ফোকাস করেছে, যে ব্রডব্যান্ড হাইওয়েজ, গভর্নেন্স রিফর্মিং গভর্নমেন্ট থ্রু টেকনোলজি, মানে এই জিনিসগুলো গভর্নমেন্টের সাথে নতুন করে জুড়েছে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, যে নখানা জিনিস লিখেছি এবং সেইগুলো কি কিভাবে আগেকার স্কিমগুলোর সাথে চেঞ্জ এনেছে সেগুলো দেখবো। দেখো, এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া স্কিম। এই দেখো, এই স্কিমটা 2014 25 সেপ্টেম্বর চালু হয়েছিল। তোমরা মনে মনে ডেটটা ডেটটা মনে রাখতে পারবে না অত, তোমরা খালি সালটা খুব ভালো মতো মনে রাখবে। মানে আমাদের এখানে আমাদের দেশের প্রোডাকশনের ওপর, ডোমেস্টিক প্রোডাকশনের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। মানে আমরা যে সমস্ত ব্যাপারে বাইরের দেশের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, সেই জিনিসগুলো যাতে আমাদের আমাদের নিজস্ব তৈরি করা যায়, এর উপর গুরুত্ব দেওয়ার জন্য মেক ইন ইন্ডিয়া স্কিম। ঠিক আছে, আচ্ছা দেখো, দু তারপর হাজার চোদ্দোতে। হুম 2014-তে ওটা। 2014। হুম 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 এরপর হচ্ছে স্কিল ইন্ডিয়া। স্কিল ইন্ডিয়া হচ্ছে এটা 2015-এ হয়েছে। আমাদের দেশের যে ইউথ জেনারেশন, ঠিক আছে, তাদের জন্য জব ক্রিয়েট করার জন্য হচ্ছে এটা, এই স্কিমটা। এবার দেখো, সবসময় গভর্নমেন্ট জবের উপর তো সবাই ডিপেন্ড করে থাকে না। এই স্কিল ইন্ডিয়ায় কি করা হচ্ছে, যে কাউকে টেকনিক্যালি স্কিল করে তোলা হচ্ছে। মানে যে যেটা ধরো কার্পেন্টার, তারপর বিউটিশিয়ান, তারপর নার্সিং, টেকনিশিয়ান, যে কোনো মেশিন হোল মেশিনগুলো চালনা করার জন্য, এইগুলোতে তাদের স্কিল মেকানিক। করে হচ্ছে, যাতে তাদের, হ্যাঁ, যাতে তারা টেকনিক্যাল স্কিল দিয়ে কোনো জব পেতে পারে। ঠিক আছে, মানে শুধুমাত্র এডুকেশনের উপর ভিত্তি করে না, মানে ভারতীয়দের মানে যারা ইয়াং ইয়াং জেনারেশন, তাদেরকে স্কিল করে তোলা হচ্ছে যাতে তারা তাদের দক্ষতা দেখিয়ে কোনো কাজ পেতে পারে। সেটা হচ্ছে, তার জন্য কি কি যোজনা আছে সেগুলো আমরা পড়বো। নেক্সট দেখো, এটা হচ্ছে স্বদেশ দর্শন স্কিম। দেখো, এই
ট্যুরিজম, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজমের একটা স্কিম। এই ট্যুরিজম স্কিমটা কীরকম, এই জিনিসটা যেমন আমরা মানে যারা ধরো ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ যাদের আয় অনেক বেশি, তারা কি করে, তারা এই ট্যুরিজম এই সমস্ত জায়গায় টাকা খরচা করে, এবং এতে সরকারও কিন্তু প্রচুর টাকা খরচা করে ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য, এবং এতে ট্যুরিস্ট আসলে কিন্তু গভর্নমেন্টের একটা বড় অংশ আয় হয়। এই স্বদেশ দর্শন স্কিমের মাধ্যমে যাতে এই ট্যুরিজমটাকে নতুন করে সাজানো হয়েছে, এবং সেখানে প্রফেশনালি ধরো এখানে দেখো আমি নিচে কয়েকটা সার্কিট দিয়েছি, নর্থ ইস্ট সার্কিট, বুদ্ধিস্ট সার্কিট, হিমালয়ান সার্কিট, কোস্টাল সার্কিট, কৃষ্ণা সার্কিট, এটা ভারতকে 5টা সার্কিটে ভাগ করা হয়েছে। এই সার্কিটটা মানে কি, ধরো কোনো একটা, ধরো তুমি ভাইজ্যাক বেড়াতে যাচ্ছ, এরকম ওরা একটা এমন প্ল্যানিং করে রেখেছে, এমন একটা রুট ডেভেলপমেন্ট করে রেখেছে, তুমি যখন ভাইজ্যাক বেড়াতে যাবে, ওই মোটামুটি এক শহরে না অবস্থিত খুব কম, মোটামুটি কম ডিস্টেন্সের মধ্যে এমন কয়েকটা মানে জায়গা তুমি ভিজিট করতে পারো, গুরুত্বপূর্ণ জায়গা একই রোডে কানেক্টেড করে দিয়েছে, যাতে আমাদের দেশের লোক টুরিস্টরা অ্যাট্রাক্ট হয় এবং তাদের সেটা খুব মানে কস্ট ফ্রেন্ডলি হয় জিনিসটা। এই বুদ্ধিস্ট সার্কিট, হিমালয়ান সার্কিট, কোস্টাল, এগুলো হচ্ছে এক একটা রুট ডিজাইন করা হয়েছে, যে এই রুটে যাওয়া হলে এখানে পরপর এই ভিজিটিং প্লেসগুলো পাওয়া যাবে। ঠিক আছে, এটা তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। হ্যাঁ, নেক্সট দেখো, তা এই সার্কিটগুলোর নাম একটু মনে রাখবে, কোনো কোনো সময় স্বদেশ দর্শন স্কিমের সাথে এই সার্কিটগুলো রিলেটেড। আচ্ছা দেখো নেক্সট, এরপর হচ্ছে এই দেখো হৃদয়, ন্যাশনাল হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগমেন্টেশন যোজনা স্কিম। এই হৃদয় স্কিমটা কি, আমাদের দেশের বেশ কিছু জায়গা যেগুলোকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে এনে, মানে আমাদের হেরিটেজ সাইটের আন্ডারে এনে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো হয় সেটা একটা আলাদা খাতে খরচা, এটা স্পেশালি ইন্ডিয়ার একটা মেন স্কিম, সেখানে খরচা করে সেই জায়গাটাকে সংরক্ষণ করা হচ্ছে। দেখো এখানে 12খানা হেরিটেজ সিটির নাম দেওয়া হয়েছে, যেখানকার কিছু বিল্ডিং, কিছু জিনিসকে, এই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইনস্টিটিউশনাল ইনফ্রাস্ট্রাকচার, মানে ইকোনমিক, সোশ্যাল সমস্ত দিক, এই দিকগুলোকে গুরুত্ব দিয়ে সেগুলোকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এগুলো মনে খালি, আচ্ছা সবসময় কিন্তু তোমরা মনে রাখবে, আচ্ছা এটা দেখতে পাচ্ছ, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ছে, এটা দেখো হৃদয়ের নিচে লেখা আছে মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট, এটা দাগ করে রাখো, এটা কোন সালে তৈরি হয়েছে মোটামুটি জেনে রাখবে। তোমরা মোটামুটি নামটা মনে রাখলেই জানতে পারবে যে এটা কোন কি বিষয়ক আর কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে সেটা দেখবে। ঠিক আছে, ইন্ডিয়ান স্টাইল হেরিটেজ কে সংরক্ষণ করার জন্য কি এটা? হ্যাঁ হ্যাঁ, মানে একটা তো ধরো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, সেটা তো আমাদের ইন্ডিয়ার 40খানা প্লেস ইন্ডিয়ান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আছে, এটা ইন্ডিয়ার স্কিম একটা, এটা আচ্ছা, মানে ওয়ার্ল্ড হেরিটেজ মানে সাইটের, কোন ইন্ডিয়ান মিনিস্টারে হ্যাঁ এটা পার্টিকুলার ইন্ডিয়ান গভর্নমেন্ট খরচা করে এই খাতটাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো, অমিত সাহা হবে তো, হুম কিছু অমিত বলতে, সাহা তো ইয়ে করছে এগুলো। হ্যাঁ এগুলো মানে ধরো, হ্যাঁ তুমি একটা জিনিস খুব মনে রাখবে, অমিত শাহ, তারপর ইনারা যারা খুব ফেমাস মিনিস্টার আছেন, এনারা যদি এই ডিপার্টমেন্টের আন্ডারে থাকেন, এনাদের নামগুলো একটুখানি ভালো করে জেনে রাখবে। ঠিক আছে, এই স্কিম জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে প্রশ্ন আসেই, স্কিম থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবেই, ধরো তোমাদের পুরো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন এই স্কিম থেকে থাকবেই। দেখো নেক্সট, এবার হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার দেখো জিনিসটা কি, এখানে যারা স্মল বিজনেস, এখানে অনেক কটা ভাগ আছে, এছাড়া স্মল বিজনেস করে, একটা দেখবে বিজনেসের অনেক রকম ক্যাটাগরি আছে। ঠিক আছে, মানে বিজনেসের সেই তার উপর যারা স্মল বিজনেস করছে বা প্রথম শুরু করছে, তাদের কিছু লোন দেওয়ার সুবিধা দেওয়া হয়। ঠিক আছে, এরকম ধরো শিশু, তরুণ, নানা রকম স্কিম আছে, এবং প্রত্যেকটা স্কিমের আলাদা আলাদা স্ল্যাব আছে, কোন স্ল্যাবটার আন্ডারে বলে কত লোন পাওয়া যায়। ঠিক আছে, এই লোনটা এবং খুব অল্প ইন্টারেস্ট, এরকম বলে যে মাসকে মানে মাসিক 1% ইন্টারেস্ট, তো বার্ষিক 12% ইন্টারেস্ট, মানে মান্থলি দিলে 1% আর ইয়ারলি দিলে 12% ইন্টারেস্টে, মানে খুবই কম ইয়েতে, মানে স্মল বিজনেস গুলোকে প্রমোট করার জন্য এই
দেখো আরআরবি, স্মল ফিনান্স ব্যাংক, এরা লোন দেয়, ঠিক আছে, এই জায়গাগুলোকে। এটা হচ্ছে মুদ্রা লোনস বলে। এটাও কোন মিনিস্ট্রির আন্ডার আছে এটা কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। দেখো, আচ্ছা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে সমস্ত রকম বিজনেসের জন্য কিন্তু লোন করা যায়, শুধুমাত্র এগ্রিকালচার ছাড়া। এটা একটু নোট ডাউন তুমি করে রাখো। দাঁড়াও আমি বলে দিচ্ছি। ম্যাম নন এগ্রিকালচার সেক্টর গুলোতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগ্রিকালচারের জন্য আলাদা লোন, ঠিক আছে, ওটার জন্য আলাদা স্কিম পুরো। ওটার জন্য কিন্তু প্রচুর রকম স্কিম আছে, সেগুলো আমরা করবো। এটা কিন্তু এটা একটা বিশেষ গুরুত্ব আছে যে এটা কিন্তু মানে এগ্রিকালচার, নন এগ্রিকালচারাল সেক্টরগুলোর জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, এটা লিখে নিয়েছো তো? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি লিখে নিচ্ছি, আমি যাচ্ছি নেক্সট। এবার হচ্ছে দেখো সাগরমালা প্রজেক্ট। এই মানে সাগরমালা প্রজেক্টে দেখো, এই জিনিসটা একটা কি, এটা একটা ফ্ল্যাগশিপ স্কিম, যেখানে দেখো সাগর, সাগর মানে কি বলতো, আমাদের ইন্ডিয়ার যে পোর্শন আছে যেটাকে পেনিনসুলার ইন্ডিয়া বলে, সেই পেনিনসুলার ইন্ডিয়া যে জায়গাটা, সেখানে একটা দেখো লাইন টানা হয়েছে রেড রঙের, এবং সেটাকে মালা বলেছে কারণ এটা একটা পুঁথির মতো পরস্পর জুড়ে দিয়েছে। এই সমস্ত জায়গায় আমাদের পোর্টটাকে আর একটু মানে সেটাকে আরো উন্নত করার জন্য, প্রত্যেকটা ওয়াটারওয়েজ এর মধ্যে কানেকশন ভালো করার জন্য, আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্টের উপর গুরুত্ব দেওয়ার জন্য এই কোস্টাল লাইনে যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, এটা হচ্ছে সাগরমালা প্রজেক্ট। এটা স্টিল চলছে, ঠিক আছে। নেক্সট দেখো, এই আচ্ছা, এই সাগরমালা যে প্রজেক্টের যে ভিশন, এই যে রিডিউসিং দ্য কস্ট অফ ট্রান্সপোর্টিং ডোমেস্টিক কার্গো, এই যে কি করে এই ধরো ওয়াটারওয়েজ কানেকশনের মাধ্যমে যে কস্টটা লাগে সেইটাকে কমানো, বাইরের বাইরের দেশে এক্সপোর্ট যে যাতায়াত কষ্ট হয় সেটাকে কমানো, এবং সহজ যোগাযোগ ব্যবস্থার জন্য কিন্তু এটা করা হয়েছে। নেক্সট দেখো, আচ্ছা এই যে ট্রান্সফর্মিং ইন্ডিয়ার মেন মোটোই হচ্ছে আমাদের মানে সবাইকে বেটার লাইফ ইনশিওর করা, ঠিক আছে, এই জন্যই কিন্তু এই প্রজেক্টগুলো। আচ্ছা দেখো, ম্যাম এইটা সাগরমালাটা কোন কিসের আন্ডারে পড়ছে? মিনিস্ট্রির আন্ডারে? কোন মিনিস্ট্রির আন্ডারে? এটা সম্ভবত ওই ওয়াটারওয়েজ এন্ড কোস্ট লাইন এই ধরনের কোনো মিনিস্ট্রি আন্ডারে পড়ছে, ঠিক আছে, এটা একবার দেখে নেব। আচ্ছা ম্যাম। ঠিক আছে, ট্রান্সপোর্ট সম্ভবত ওয়াটারওয়েজ ট্রান্সপোর্ট এই এর মধ্যে পড়ছে। আচ্ছা দেখো, দেখো এটা হচ্ছে এখান থেকে মানে বেশ কিছু, যেটা একবার মানে সবার জন্য, এর আগের গুলো কি ছিল পার্টিকুলার কোনো কোনো সেক্টরের জন্য ছিল। দেখো এই যে স্কিমটা, এই স্কিমটা হচ্ছে সবাইকার জন্য, এটা হচ্ছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই স্কিমটা সম্পর্কে হয়তো সবাই আগে মানে জানতো না। একটা ব্যাপার ছিল যে একটা ব্যাংকে অ্যাকাউন্ট রাখতে গেলে তোমাকে একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে, এই জন্য কিন্তু অনেক মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। এই 2014-এর পর এই যে স্কিমটা আনা হয়, ঠিক আছে, এই স্কিমটা তোমাকে বলে যে তোমার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সৃষ্টি করা যেতে পারে। এর জন্য সারা ভারতে কিন্তু সমস্ত মানুষ এই স্কিমের আন্ডারে চলে আসতে পারে। মানে কেউ মানে সবাইকে তার ব্যাংকিং আইডেন্টিটি দ্বারা কিন্তু এখানে আইডেন্টিফাইড করা যায়, ঠিক আছে, মানে সবাইকার একটা ব্যাংক অ্যাকাউন্ট। এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকার সুবিধাটা কি, তারা যদি কোনো স্কিমের অন্তর্ভুক্ত হয়, সেই স্কিমের অন্তর্ভুক্ত তাহলে তাদের যে ধরো ভাতা যেগুলোকে বলে, যেগুলো তারা সুবিধা পায়, বেনিফিটস গুলো পায়, সেগুলো তার সেই ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো যাবে। এই জন্য প্রত্যেকের কিন্তু একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়। এবং দেখো বলছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফিনডেক্স রিপোর্ট, ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর 55% নিউ ব্যাংক অ্যাকাউন্টস ওপেন গ্লোবালি বিটুইন এই জনধন যোজনার পর প্রায় 55% নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ঠিক আছে। এবং এই স্বার্থেই একটা নতুন জিনিস খোলা হয়, সেটা হচ্ছে আইপিপিবি, ঠিক আছে, এটাকে বলে আইপিপিবি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, ঠিক আছে। যাদের ধরো পোস্ট অফিস অ্যাকাউন্ট ছিল এবং পোস্ট অফিসের সাথে রিলেটেড একটা ব্যাংক ওরা লঞ্চ করে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, যাতে তারা মানে পোস্ট অফিসের টাকাটাকেও কিন্তু এটিএম কার্ড বা ডিজিটালি অ্যাক্সেস করতে পারে, মানে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা দেখো,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্কিম, এবং এর একটা কিন্তু আরো অনেক কটা গুরুত্ব আছে জনধন ইয়োজনার। তুমি যদি জনধন অ্যাকাউন্ট খোলো, ইয়োজনা আন্ডার অ্যাকাউন্ট খোলো, তোমার কিন্তু একটা ইয়ারলি একটা খুব সামান্য টাকার বিনিময়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল কভারেজ পাওয়া যায়, ঠিক আছে? এবং এই কটা সুবিধার জন্যই কিন্তু এটার প্রতি মানে সমস্ত ভারতীয়রা খুব অ্যাট্রাক্টেড হয়েছিল। আহ, স- খুবই কম টাকার বিনিময়ে। না, মান্থলি মানে কন্ট্রিবিউশন খুব কম। একটা হচ্ছে 12 টাকা, 12 টাকা, হ্যাঁ। যেটা 2 লক্ষ টাকার আছে, হুম। আর আছে 330 টাকা। 12 দিলে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। আর মান্থলি 330 টাকা দিয়ে একটু বেশি। 330 টাকা দিলে একটু বেশি, এক্স্যাক্টলি। ঠিক আছে, দেখো এইটার গুরুত্ব এটাই। নেক্সট দেখো, এটা জনধন যোজনায় যে এখানে দেখো, এখানে এই জিনিসগুলো দিয়েছে যে এখানে যে কি কি সুবিধা, যে কাদের জন্য অ্যাভেলেবেল, ওভারড্রাফট লিমিট কোথা থেকে 5,000 থেকে 10,000 করা হলো, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স 1 লাখ থেকে 2 লাখের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? এগুলো সব কিন্তু জনধন যোজনার সুবিধা। আচ্ছা দেখো নেক্সট। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে এই ওভারড্রাফট ফেসিলিটি কিন্তু 18 থেকে 60 থেকে বাড়িয়ে 18 থেকে 65 করা হয়েছে। আচ্ছা দেখো নেক্সট, এটা হচ্ছে জন সুরক্ষা যোজনা গিভস ইন্স্যুরেন্স টু পোর। দেখুন এইখানে মানে জনধন যোজনার পর আর একটা স্কিম বার করা হয়। দেখো এখানে বলছে 14.64 crore persons insured under PM সুরক্ষা বিমা যোজনা at ₹12 per year, যেটা স্যার বললেন যে মাত্র 12 টাকার বিনিময়ে 14, আচ্ছা, মাত্র 12 টাকার বিনিময়ে সুরক্ষা বিমা যোজনার আন্ডারে ওরা চলে এলো, ঠিক আছে? এবং দেখাচ্ছে যে এতগুলো পার্সন এই স্কিমটা করেছে, এটা ওদের সার্ভে রিপোর্ট, ঠিক আছে? 14.64 crore পার্সন করেছে, আর 5.67 crore এরা হচ্ছে 330 টাকার যে ফ্যাসিলিটিটা এটা করেছে। আর একটা জিনিস হচ্ছে অটল পেনশন যোজনা, এটা ফর অর্গানাইজ সেক্টর ওয়ার্কার্সদের জন্য, মানে ধরো যারা সরকারি চাকরি করছে না, ঠিক আছে, আনঅর্গানাইজ সেক্টরে আছে, তাদের মানে তাদের জন্য একটা স্কিম বার করা হয় অটল পেনশন যোজনা, যেখানে ধরো তোমার যদি খুব অল্প বয়স হয় এবং সেই অল্প বয়স থেকে তুমি যদি অল্প অল্প করে কন্ট্রিবিউট করতে থাকো এই খাতটাতে, তোমার 60 বছর বাদে একটা মান্থলি ইনকাম আসবে, অ্যাসিওর করছে। তো দেখি দাও কত টাকার স্কিমটা কত আছে। কোথা থেকে দেখানো? এখানে ফিগারটা দেখা যাচ্ছে না? এখানে না, এখানে আমি ফিগারটা অ্যাড করিনি। দেখো না, আমি এদের বলে দিচ্ছি। গুগলে খুলে দেখতে হবে, বলো। আচ্ছা, এটা তোমরাও নিজেরাও কদিন বাদে অ্যাপ্লাই করে দেখতে পারো, কারণ 18 বছর হয়ে গেলেই অ্যাপ্লাই করতে পারে। মানে তোমরা যত ছোট বয়সে এটা শুরু করবে তত বেশি এটা মানে বেনিফিট পাবে। যেমন ধরো কেউ যদি 26-27 বছর এরকম সময় শুরু করে, মান্থলি হয়তো 300, 350, ধরো 30-এর মধ্যে করলে 500, মানে মান্থলি 500 টাকা তো আমরা খুব সহজেই খরচা করি, কিন্তু ওটা দিলে 60 বছর বাদে তোমার এরকম 5,000 প্রত্যেক মাসে 5,000 টাকা করে ইনকাম আসবে। না, যখন 60 বছর তোমার বয়স হবে, 60 বছর মানে রিটায়ারমেন্ট এজ হবে, মানে আনঅর্গানাইজ সেক্টরে তো আর পেনশন নেই, এটা ঠিক পেনশন যোজনা ওরা বার করেছে। আচ্ছা, আদৌ পাবো তো? হ্যাঁ, 18+ হলেই করতে পারবে। অটল পেনশন যোজনা গুগলে সার্চ করে দেখবে। তোদের যদি খোলার ইচ্ছা থাকে আমাকে বলবি, আমি তোদের বলে দেবো। বলো। স্যার বলছে যে তোমাদের যদি কারো খোলার ইচ্ছা থাকে তো স্যারকে যা বলতে, স্যার বলে দেবে প্রসেসটা, ঠিক আছে? খুব ইজি। খুব ইজি। আচ্ছা ম্যাম। হুম। আচ্ছা দেখো, বলছে ফিনান্সিয়াল সিকিউরিটি অফ সিনিয়র সিটিজেন্স উইথ পিএম ভায়া বন্দনা যোজনা গিভস 8% ইন্টারেস্ট ফর 10 ইয়ার্স। আচ্ছা, মানে সাধারণত জেনারেলি ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা তার থেকে কিছুটা বেশিতে এই সিনিয়র সিটিজেনদের জন্য কিছু এই যে স্কিমটা ভায়া বন্দনা যোজনা, আর ইনভেস্টমেন্ট লিমিট ডাবল টু ₹15 লাখ, স্কিম এক্সটেন্ডেড টিল 2020। আচ্ছা, এখানে কোনো একটা ইনভেস্টমেন্ট লিমিট তারা মানে বাড়ানো হয়েছে। আচ্ছা দেখো নেক্সট। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে স্বচ্ছ ভারত মিশন ব্রিংস অ্যাবাউট আ স্যানিটেশন রেভলিউশন। আচ্ছা, এটা হচ্ছে সবাইকার জন্য, যাতে ওপেন ডিফেকেশন পুরোপুরি বন্ধ করার জন্য সবাইকে মানে সমস্ত জায়গায় একটা র্যাপিড কনস্ট্রাকশন হয়েছে, র্যাপিডলি টয়লেট তৈরি করে দেওয়া হয়েছে, এবং দেখা গেছে প্রায় ওভার 5.48 লাখ ভিলেজ
ইন 27 স্টেটস অ্যান্ড ইউটিস ইউনিয়ন টেরিটরিতে ওপেন ডিফেকেশন ফ্রি হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য একটা খুব বড় রিভলিউশন, ওপেন ডিফেকেশন ফ্রি করার। ঠিক আছে? ওকে ঠিক করে বলো মানেটা কি? আচ্ছা আচ্ছা, তোমরা ওপেন ডিফেকেশন কথাটার মানে হচ্ছে মানে উন্মুক্তভাবে মলত্যাগ। ঠিক আছে? বাইরে মানে প্রত্যেকের জন্য শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে, কেউ যাতে বনে টনে গিয়ে মলমূত্র ত্যাগ না করে, মলত্যাগ না করে। যেটা গ্রামে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এটা পরিবেশের জন্য খুব খারাপ এবং জলবাহিত রোগ, মাটি দূষণ এগুলোর সাথে খুব বেশিভাবে রিলেটেড। ঠিক আছে? আচ্ছা দেখো, তারপর হচ্ছে স্যানিটেশন কভারেজ। এটা 2014 থেকে অ্যাট প্রেজেন্ট অবধি কতখানি বেড়েছে দেখো, র্যাপিড রেটে বেড়ে গেছে এই স্যানিটেশন কভারেজটা, এই টয়লেট, শুধু টয়লেট বিল্ডিং এর জন্য। আচ্ছা দেখো নেক্সট, আচ্ছা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ঠিক আছে? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কবে লঞ্চ হয়েছে এটা খালি মনে রাখবে। ঠিক আছে? এই স্লাইডটা পরে চলে এসছে। এখানে একটা ব্যাপার আছে যে দেখো, ডেলিভারিং ডোরস্টেপ ব্যাংকিং টু দ্য আনব্যাংকড, মানে এটা এমনও করা হয়েছে যে ধরো পোস্ট অফিসের যিনি পিয়ন আছেন, সে তোমার দরকারে, তোমার টাকা তোলার দরকারে তোমার ডোরস্টেপ অবধি চলে যাবে। ঠিক আছে? এবং এর জন্য একটা দেখবে পোস্টও আছে, দেখবে অনেক সময় পরীক্ষার জন্য বেরোয় গ্রামীণ ডাক সেবক। ঠিক আছে? এই আইপিপিবি সার্ভিসটা দেওয়ার জন্য, তাই তো? এবং আমাদের এখানে তো পোস্ট অফিসে হয়, তোমাদের ওখানেও নিশ্চয়ই হয় যে মাঝে মাঝে মানে যখন প্রথম জিনিসটা লঞ্চ হলো 2018 পরে, আমাদের বাড়িতে একদম এসছিলে যে সবাইকে মানে জানানোর জন্য যে তোমরা একদম ডোর স্টেপ থেকে তোমাদের এটিএম কার্ডের সাহায্যে টাকা তুলতে পারবে। মানে ওটা জানানোর জন্য আমাদের এখানে যে পোস্ট মাস্টার তিনি সবাইকে বাড়িতে বাড়িতে পাঠিয়েছিলেন যে কারো যদি দরকার থাকে সে তার কাছে টাকা তুলতে পারে। কতটা সুবিধা পাবো। নেক্সট দেখো, এটা হচ্ছে সত্যমেव जयते अपहोल्डिंग डिग्निटी ऑफ लेबर। দেখো এটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এখানে কি হয়েছে, to provide monthly pension rupees 3000 after 60 years of age with monthly contribution of rupees 100। এটা হচ্ছে শ্রম সত্যমেव जयते, শ্রমেव जयते। এখানে মানে লেবার, যারা লেবারার আছে তাদের বেনিফিটের জন্য, মানে যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে, যাদের মানে আফটার রিটায়ারমেন্ট এজের পর কোনো রকম পেনশনের ব্যবস্থা নেই, তাদের জন্য ওই খুব অল্প কন্ট্রিবিউশনে, মানে যেমন অটল পেনশন যোজনা একটা স্কিম, এখানে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমও একটা ওরকম ধরনের স্কিম, যেখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি, তোমার মান্থলি কিছু যা তুমি কন্ট্রিবিউট করবে সেই অনুযায়ী কিন্তু তোমার মানে 60 বছর পরে তুমি ফেরত পাবে। এটা হচ্ছে শ্রমমেव जयते। ঠিক আছে? এটা হচ্ছে লেবার ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা করা হয়েছে, এটা খুব রিসেন্ট প্রপোজাল একটা। আচ্ছা দেখো, আচ্ছা এখানে কিন্তু মানে ইপিএফও যেটা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সেখান থেকে কিন্তু একটা ডেথ মানে তোমার ডেথের পরেও কিন্তু একটা কভারেজ দেওয়া হয়। ঠিক আছে? 2.5 লাখ থেকে 6 লাখ অবধি। ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট, আচ্ছা তোমরা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড জানো কি জিনিস? না ম্যাম। আচ্ছা ওরা জানে না। আচ্ছা স্যার তোমাদের একটুখানি বলছে, তারপর আমি তোমাদের বলছি। আচ্ছা দেখো, যখন তুমি কোনো জায়গায় কোম্পানিতে কাজ করতে যাবে, ঠিক আছে, দেখবে তোমার স্যালারির দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে বেসিক বলে, একটাকে বলে এইচআরএ। ঠিক আছে? তারপর ধরো তোমার যেখানে থাকবে সেখানকার থাকার একটা, ওটাকে এইচআরএ বলে। তো স্যালারির বিভিন্ন কম্পোনেন্টস থাকে। ঠিক আছে? তো স্যালারির কম্পোনেন্টস এর মধ্যে একটা কম্পোনেন্ট থাকে পিএফ বলে, প্রভিডেন্ট ফান্ড। সেই প্রভিডেন্ট ফান্ডের দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে যেটাকে আমরা বলি এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এমপ্লয়ার কন্ট্রিবিউশন মানে হচ্ছে তুমি যে কোম্পানির হয়ে কাজ করছো সেই কোম্পানি কিছু টাকা ডোনেট করে, আর একটা বলে এমপ্লয়ি কন্ট্রিবিউশন, মানে তুমি কিছু টাকা ডোনেট করো। ঠিক আছে? তো মানে স্যার আপনি কি বলতে চাইছেন, ধরো তোমার যদি 20,000 টাকা মাইনে হয় ফার্স্টে, ঠিক আছে, একটা একটা রাউন্ড ফিগার নিচ্ছি, সাপোজ তোমার 25,000 টাকা যদি মাইনে হয়, ঠিক আছে, তো 25,000 টাকা যদি তোমার টোটাল মাইনে হয়, তাহলে কিন্তু কোম্পানিটা তোমাকে, যে কোম্পানিতে তুমি কাজ করছো সেইখানে হয়তো তোমার টেক হোম স্যালারি হবে 23,200 টাকা। ঠিক আছে? 23,200 টাকা টেক হোম স্যালারি মানে তো ওটা তোমার প্রত্যেক মাসে অ্যাকাউন্টে পড়বে। আর যে 1800 টাকা কেটে নিচ্ছে, সেই 1800 টাকা হচ্ছে তোমার পিএফ অ্যামাউন্ট, যেটা তোমার কন্ট্রিবিউশন বা এমপ্লয়ি কন্ট্রিবিউশন বলে। ঠিক আছে? আর ওটার সাথে আরো 1800 টাকা পেমেন্ট করে হচ্ছে তোমার কোম্পানি। কোম্পানি নিজে থেকে আরো 1800 টাকা পেমেন্ট করে প্রত্যেক মাসে তোমার 3600 টাকা ওই এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে জমা হয়।
ঠিক আছে? যে টাকাটা তুমি তোমার যদি ধরো 6 মাস অথবা তার বেশি সার্ভিস হয়ে থাকে, বেসিক্যালি 6 মাস থেকে 9 বছরের মধ্যে, তো 6 মাস থেকে 9 বছরের মধ্যে তুমি যদি কোনো কোম্পানিতে সার্ভিস করে থাকো, তো সেই টাকাটাকে তুমি উইথড্র করতে পারবে। ঠিক আছে? তো এটার জন্য তোমার এটা তুমি কার থ্রু দিয়ে উইথড্র করতে পারবে? তোমার যে প্যান নাম্বার আছে, ঠিক আছে? প্যান নাম্বারটা তোমার ওই ইপিএফও পোর্টালে রেজিস্টার করা থাকে। ঠিক আছে? তো সেই প্যান নাম্বারের রেসপেক্টে তুমি দেখতে পারবে তুমি কত জায়গায় কাজ করেছো এবং সেখান থেকে কত টাকা তুমি পাবে আরকি। মানে ফর এক্সাম্পল আমি একটা কথা বলছি যে, ধরো তুমি তোমার স্যালারি যদি 25,000 টাকা মতো হয়, তাহলে তুমি কোনো কোম্পানিতে যদি 1 বছর চাকরি করে থাকো, তোমার রাফলি 50,000 এর কাছাকাছি ওই ইপিএফও অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে? এটা একটা রাফ অ্যামাউন্ট আমি তোমায় বললাম। ঠিক আছে? তো এই কম্পোনেন্টটা, এই যে ইপিএফও কম্পোনেন্টটা তুমি কিন্তু সঙ্গে, সঙ্গে হাতে পেয়ে যাও না। ঠিক আছে? তোমাকে হাতে ওই পোরশনটা কাটার পরই তোমাকে দেয়া হয়। ঠিক আছে? তোমাকে কোম্পানি যত টাকা বলে যে তোমাকে 25,000 টাকা দেবো, তার মানে ওরা কিন্তু 25,000 টাকাই দেয়। কিন্তু ওই 23,200 টাকা তোমাকে সঙ্গে, সঙ্গে দিয়ে দেয়, আর 1800 টাকা ওটা সরকারের ঘরে জমা থাকে। এবং ওর সাথে আরো 1800 টাকা ও জমা করে তবে তোমাকে ওই পিএফ এ তোমার অ্যাকাউন্টে জমা হতে থাকে। ওটা তোমার ফিউচার সেভিংস এর জন্য। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? হুম। তো এই ব্যাপারটা তোমাদের বলো। স্যার এইটা কি পেনশনের পরে আসে? পিএফ এই প্রভিডেন্ট ফান্ডের যেটা? হ্যাঁ, ওইখানে আরো একটা কম্পোনেন্ট আছে যেটাকে বলে ইপিএস। আচ্ছা। একটা বলে ইপিএফ, একটাকে বলে ইপিএস। ইপিএফটা হচ্ছে, ইপিএফ এর দুটো কম্পোনেন্ট। ইপিএফ এর দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন, একটা হচ্ছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন। মানে যে কোম্পানিতে কাজ করছো সে 1800 টাকা দিচ্ছে আর তুমি 1800 টাকা দিচ্ছ। এটা হচ্ছে ইপিএফ এর কন্ট্রিবিউশন। আর একটা কন্ট্রিবিউশন হয় যেটাকে বলে এমপ্লয়ি পেনশন স্কিম। ঠিক আছে? সেটাকে বলে ইপিএস কন্ট্রিবিউশন। সেই ইপিএস কন্ট্রিবিউশনটা কিন্তু ওই কোম্পানি পে করে। ঠিক আছে? ওটা কোম্পানি আলাদা করে এক্সট্রা ওর সাথে দেয়। ঠিক আছে? এবং ওটা তুমি ওই পিএফ অ্যাকাউন্টে ইপিএফও যে অ্যাকাউন্ট আছে, ইপিএফও যে তোমার ইয়ে রয়েছে, তুমি সেখানে গিয়ে দেখতে পারো। তুমি সেখানে গিয়ে ইনফরমেশন সব পেয়ে যাবে। মানে তোমার অ্যাকচুয়ালি ৩ টে কম্পোনেন্ট তোমার কাছ থেকে লুকানো থাকে। ৩ টে কম্পোনেন্ট তুমি সঙ্গে, সঙ্গে পাও না। বাকি পুরো টাকাটাই তুমি হাতে পেয়ে যাও। বাট ওইটা তুমি চাকরি ছেড়ে দেওয়ার পর তুমি ক্লেম করতে পারো। কিন্তু তুমি যদি ৬ মাসের কম সার্ভিস হয় তাহলে ক্লেম করতে পারবে না। আর ৯ বছরের বেশি সার্ভিস হলে তাহলেও তুমি ক্লেম করতে পারবে না। এইটা হচ্ছে ঝামেলা। ঠিক আছে? আমি তো রিসেন্ট আমি তো রিসেন্ট করেছি, আমি ওই জন্য জানি। এবং এগুলো বোঝার জিনিস আছে। ঠিক আছে? এবং ইপিএফও থেকে বা এই ধরনের ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে। মানে ধরো আজকে নয় তোমরা কাজ করছো না, কিন্তু ভবিষ্যতে তো তোমরা কোনো না কোনো জায়গায় সার্ভিস করবে। তখন তোমাদের এই স্যালারির যে বিভিন্ন কম্পোনেন্টস আছে, এবং স্যালারি কোনটা ইপিএফ, কোনটা ইপিএস, কোনটা এমপ্লয়ি কন্ট্রিবিউশন, কোনটা এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এই পোর্শন গুলো তোমরা দেখতে পারবে তখন। বুঝতে পারলে কি মানে বললাম? স্যার 6 মান্থ পার করলে পরে এই টাকাটা উইথড্রল করে দেয়? হ্যাঁ, তখনই তুমি পারবে। এবং ওটা ভেরি ও ইজি। ভেরি ইজি মানে হচ্ছে যে তুমি এখান থেকে অনলাইন বসে করে দিতে পারবে। ঠিক আছে? তুমি অনলাইনেই টাকাটা ক্লেম করতে পারবে পুরোপুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি অনলাইনেই টাকাটা ক্লেম করতে পারবে। যদি কারোর কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করো, আমি তোমায় বলে দেবো প্রসেসটা কি করে করতে হয়। মানে এগুলো আমরা করেছি, আমি নিজে হাতে করেছি। আমার নিজেরটাও করেছি, আমার নিজের ভাইয়েরটাও করেছি। ঠিক আছে? আমার ভাই দেখ ৪ মাস মতো কাজ করেছিল। ঠিক আছে? আমি ওকে বললাম একদিন যে, "তুই জানিস তোর অ্যাকাউন্টে ১২,০০০ টাকা আছে?" বলছে, "কি করে আছে?" বলছে, "হ্যাঁ, আমি তোকে ১২,০০০ টাকা পাঠিয়ে দেবো। তুই আমাকে ২,০০০ টাকা দিয়ে দিস।" বলে, "হতেই পারে না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই।" বলছে, আমি বলছি, "না, তোর আছে। তুই দেখ তোর আছে।" দিয়ে তারপর ওই ইপিএফও কে অ্যাকাউন্ট খোলালাম। অ্যাকাউন্ট খুলিয়ে ওকে দেখালাম যে ওর প্যান নাম্বারের এগেইনস্টে ১২,০০০ টাকা জমা আছে। ঠিক আছে? তখন বলছে, "হ্যাঁ, তাই তো ১২,০০০ টাকা জমে আছে।" আচ্ছা হ্যাঁ, এটাই হচ্ছে সেই অ্যামাউন্টটা যেটা অ্যাকচুয়ালি আগে থেকে তুমি যদি কোনো অর্গানাইজড সেক্টরে কাজ করো, যেখানে তোমার সেলারি স্লিপ আছে, তোমার পেমেন্ট অফার লেটার আছে। ঠিক আছে? এই সমস্ত কম্পোনেন্ট গুলো আছে। তারাই একমাত্র এটা দেয় কিন্তু। ঠিক আছে? পিএফটা একমাত্র তারাই দেয় যারা কিন্তু অর্গানাইজড সেক্টর হিসেবে কাজ করায়। কোনো টেম্পোরারি কোনো অফার লেটার ফফার লেটার দেয় না। এই সমস্ত অর্গানাইজেশন কিন্তু দেয় না। সব অর্গানাইজেশন কিন্তু পিএফ দেয় না। ঠিক আছে? মানে রিকগনাইজড হুম। অর্গানাইজেশন যারা বড় অর্গানাইজেশন তারাই একমাত্র পিএফ দেয়। টাটা বিড়লা এসব। হ্যাঁ, টাটা, বিড়লা তো আরো স্কুল কলেজ ফলেজগুলোও দেয়। একটু রেপুটেড কলেজগুলো দেয়। হুম। তুমি যদি কোনো কলেজে টিচার হও, ঠিক আছে? ভুলভাল কলেজের টিচার হলে তুমি পাবে না। কিন্তু ভালো কলেজের টিচার হলে তুমি পাবে। ঠিক আছে? দাও আমি ম্যাডামকে দিচ্ছি, আমি তাহলে তুমি ম্যাডামের ক্লাস করো। দেখো হলো তো, বোঝা গেল তো কি বললাম ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ। হুম, ঠিক আছে, নাও। আচ্ছা, ঠিক আছে। স্যার খুব ভালো করে তোমাদের একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। নেক্সট দেখো, যাই বিজ্ঞান। এখানে দেখো যে 2014 এর পর আমাদের যে স্পেসে যে মিশন গুলো হয়েছে, কোন কোন জায়গায় কি কি মিশন হয়েছে, আমাদের ইসরো থেকে, পার্টিকুলারলি ইসরো থেকে কোন কোন স্যাটেলাইট গুলো গেছে,
ঠিক আছে? সেই মেশিনগুলো কিন্তু এই জয় বিজ্ঞান স্কিমের আন্ডারে, মানে এই পার্টিকুলার এই জায়গাটাতে কিন্তু আমাদের দেশ অনেক খরচা করছে। এবং কোন কোন স্যাটেলাইট গেছে এই নামগুলো একটুখানি তোমরা মনে রাখবে, ঠিক আছে, এবং কোথায় গেছে। দেখো এখানে বলছে ইসরো সেটস ওয়ার্ল্ড রেকর্ড বাই লঞ্চিং 104 স্যাটেলাইটস ইন আ সিঙ্গেল ফ্লাইট, ঠিক আছে। আর ফার্স্ট এশিয়ান কান্ট্রি টু লঞ্চ মার্স অরবিটাল মিশন, যেটাকে মম বলছে, উইথ মঙ্গলিয়ান। এটা কিন্তু একটা মানে ফার্স্ট কোন এশিয়ান কান্ট্রি যারা এই মঙ্গল গ্রহে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে। দুনিয়ার একমাত্র যে একবারে গাড়ি নামিয়ে দিয়েছে। হ্যাঁ না, তাই না ma'am? ম্যাডাম, একদম একদম। হ্যাঁ, এটা কবে ইয়ে করেছিলেন? মন্ত্রী সম্ভবত কবে মম ইয়ে হয়েছে 2014 12তে, 2012 না 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 12তে না, 12তে না, দাঁড়াও, মানে অন্তত 14 বাদে। হ্যাঁ, 14 পরে, হ্যাঁ 14 কি 17, হ্যাঁ আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে 14 তো বাদে বটেই। আচ্ছা দেখো, হুম, আচ্ছা দেখো এখানে দেখো না, নিচের দিকে একটা গ্রাফ আছে যেটা রেড আর ব্লু দুটো বার গ্রাফ দিয়ে দেখানো হয়েছে। এই রিনিউয়েবল এনার্জি ইনস্টলের যে ক্যাপাসিটিটা আমাদের ইন্ডিয়াতে, এই ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া যে নতুন চেঞ্জেস গুলো এসছে, তার মধ্যে দেখো রিনিউয়েবল এনার্জির উপর এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, মানে উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার, যেগুলো রিনিউ করা যাবে, সেই এনার্জি গুলোর কিন্তু প্রোডাকশন অনেক বেড়ে গেছে, প্রায় ডাবলের বেশি হয়ে গেছে, ঠিক আছে। মানে এটাতে ফোর্থে আছে উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার আছে ফিফথে, ঠিক আছে, সোলার পাওয়ার আছে ফিফথে। লাস্ট 4 বছরে এটার ডেভেলপমেন্ট সব থেকে বেশি হয়েছে। আচ্ছা দেখো নেক্সট দেখো, এরপর আমি তোমাদের তখন বললাম না যে ওই যে মুদ্রা লোন তো এই ফার্মার্সদের ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু ফার্মার্সদের জন্য পুরো আলাদা একটা ফ্যাসিলিটিস চালু আছে। দেখো স্পেশাল ফোকাস ওদের যে স্কিম ওদের জন্য, সেটা হচ্ছে এই যে স্পেশাল ফোকাস অন ইরিগেশন উইথ দ্য এম অফ, ওদের যে এমটা সেটার নাম হচ্ছে পার ড্রপ মোর ক্রপ, এটা খুব ফেমাস একটা লাইন, ঠিক আছে। এবং ওদের এখানে আমাদের তো যখন গ্রিন রিভলিউশন হয়েছে তখন থেকে কিন্তু হাই ভ্যারাইটি সিডস যেমন দেওয়া হয়েছে, তেমনি এখন যখন এই সময়টাতে আফটার 2014 ওদের নতুন সিডস অ্যান্ড নিউট্রিশনস দেওয়া হচ্ছে। তারপর ধরো নাইট্রোজেন, মাটির যে খাবারটা সেটা হচ্ছে এনপিকে, সেগুলো তাদের বেশি পরিমাণে প্রোভাইড করা হচ্ছে। এছাড়া খুব প্রত্যেকটা ফার্মারকে মানে তাদের হাতে সিডস পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সিডস ছাড়াও তাদের ডেয়ারি ফার্মিং এর পাশাপাশি নানা রকম যে ফার্ম হাউস গুলো আছে, ধরো হাঁস মুরগি, এগুলোও কিন্তু তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। মানে পোলট্রি, ফিশারি, বি কিপিং, মানে সমস্ত দিকে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এবং মানে ধরো এগ্রিকালচারাল যে সমস্ত লোন সেগুলো কিন্তু প্রোভাইড করে আরআরবি, ঠিক আছে, রিজিওনাল রুরাল ব্যাংকস, ওদের লোনটা কিন্তু আলাদা হয়, ঠিক আছে। এবং প্রচুর প্রচুর সুবিধা পাওয়া যায়। দেখো ফার্ম ক্রেডিট টার্গেট রেস টু 11 লাখ ক্রোর ফ্রম 2018-19, দেখো এখানে সে সমস্ত রেকর্ড গুলো এখানে দেওয়া আছে। রুপিস 2000 ক্রোর ফর এগ্রি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেট আপ। এই যে আর একটা জিনিস যেটা করা হয়েছে সেটা হচ্ছে এই কৃষকদের জন্য, ফার্মার্সদের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস একটা ঠিক করা হয়েছে, যে ধরো যারা মিডিলম্যানদের যে প্রফিটটা মিডিলম্যানরা রাখতো সেটা থেকে অ্যাকচুয়ালি মানে কৃষকদের তো কিছু থাকতো না, তাদেরকে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে তাদের যে ফলন তার উপর কিন্তু একটা মিনিমাম প্রাইস তাদেরকে দেয়াই হচ্ছে, তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আচ্ছা দেখো এই যে ম্যাম ট্যাক্স, বলছি ওই এমএসপি টা কি? এমএসপি যেটাকে বলে ওইটা কি? হ্যাঁ মিনিমাম সাপোর্ট প্রাইস। ধরো তুমি বাজারে গেলে তো এবার দেখবে একটা ফুলকপি কিছু কোনো একটা সময় হয় শীতকালে 2 টাকাতেও পাওয়া যায়, কিন্তু একটা সময় তার দাম 25 টাকা থাকে, তাই তো। এবং হ্যাঁ কিন্তু ধরো ধরো তুমি যদি 2 টাকায় ফুলকপিটা পাও, একজন যে প্রোডাকশন করছে সে কত টাকা পাচ্ছে, এবং সে সেটার পিছনে কত পরিশ্রম করেছিল, তার পরিশ্রম খরচা কত হয়েছিল। এবং এটা ধরো সিজনাল ফসলের ক্ষেত্রে হলেও এগুলো যদি ধান গম যেগুলো সারা বছর ধরে আমাদের কাজে লাগে এগুলোর ক্ষেত্রে হয়, এগুলোর ক্ষেত্রে যাতে না হয়, ফার্মার্সরা যাতে লসে না পড়ে, তার জন্য তাদের কিন্তু একটা মিনিমাম প্রাইস, মানে ওদেরকে মানে ধরো ধরো যারা কৃষক তাদের থেকে একজন কিনছে, সে আবার বেচছে, তাই তো। মানে তাদের জন্য, মানে যারা আসল প্রোডাকশন করছে তারা যেন তাদের যথার্থ টাকাটা পায়, ঠিক আছে। তারপর তো তাদের প্রফিট আছেই, মানে তাকে যেন তার যতটা খরচা হয়েছে সেটা দেয়া হয়, ঠিক আছে, যেটা হলো ইয়ারলি আমাদের প্রত্যেকটা ফসল লাগে তার উপর। এটাই হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে ওটা ফিক্সড করে দেওয়া হয়েছে। মানে তারপর
মিডিলম্যানদের কাছে আসার পর সেটা সারা আমাদের রাজ্যে, যেমন আমাদের রাজ্যে সারা জায়গায় আলুর দাম বাড়ছে কমছে, প্রতিদিন 2 টাকা 4 টাকা বাড়ছে কমছে, সেটা মানে আহ, সেটা আর ফার্মারদের প্রতি কোনো প্রভাব ফেলে না, তারা একটা নির্দিষ্ট প্রাইস পেয়েই যায়। ঠিক আছে। আচ্ছা ম্যাম। হুম। নেক্সট দেখো। আচ্ছা দেখো, এখানে কি হয়েছে, ₹50,000 crore টু বি ইনভেস্টেড টু অ্যাচিভ হার খেত পে পানি, মানে আমাদের প্রত্যেকটা জায়গায় জল জল না পৌঁছলে তো চাষের খুব ক্ষতি হবে। এবং চাষে জল দেওয়ার দেখবে অনেক কটা পদ্ধতি আছে, কোনো জায়গায় ফোয়ারার মতো করা হয়, কোনো জায়গায় আল কেটে করা হয়। এই প্রত্যেকটা যে মেশিন পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায়, যেখানে খুব ড্রাই এরিয়া, এই ধরো বাঁকুড়া টাকুড়া এই সমস্ত জায়গায় খুব এরিয়া, সেখানে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার এত খরচা করা হয়েছে। তারপর এই যে দেখো, ওল্ড ইরিগেশন প্রজেক্ট, মাইক্রো ইরিগেশন প্রজেক্ট, এগুলোর পিছনে ফান্ড সেট আপ করা হয়েছে, যাতে এই যে এটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা, যাতে আমাদের এখানে যে সমস্ত চাষগুলো টিকে আছে প্রত্যেক, এবং আগেকার যে ধরনের প্রজেক্টগুলো সব কটা মানে রানিং থাকে। ঠিক আছে। এবং মানে ধরো চাষিরা লাভ পেলে তবেই তো এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকবে, সেই সেই জিনিসটা যাতে বজায় থাকে। ঠিক আছে। নেক্সট দেখো, এই যে এনশিওরিং রিমুনারেটিভ প্রাইস টু ফার্মার্স, এই যে তোমাদের বললাম না, প্রাইস সাপোর্ট স্কিম, প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম, এই যে এইগুলো প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান লঞ্চ, বলছে যে কি দেখো, প্রাইস সাপোর্ট স্কিম, এখানে বলছে ফিজিক্যাল প্রকিউরমেন্ট অফ পালসেস অয়েল সিডস কোপরা বাই নোডাল এজেন্সিস গভর্নমেন্ট টু বিয়ার প্রকিউরমেন্ট এক্সপেন্ডিচার অ্যান্ড লসেস। কোনো কারণে ধরো বৃষ্টি বা খরা বা ওয়েদার জনিত কারণে যদি কোনো রকমের লসেস হয়, সেই লসটা কিন্তু গভর্নমেন্টও কিছুটা হলে বিয়ার করবে, মানে পুরোটা একটা চাষির ওপর দিয়ে যাবে না। ঠিক আছে। মানে ধরো কোনোভাবে ওয়েদারের জন্য যদি কোনো ক্ষতি হয়, সেটা চাষিকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঠিক আছে। প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম টু কভার অল অয়েল সিডস ফর অল এমএসপি ইজ নোটিফাইড, এই যেটা এমএসপি কথা বললাম, বলছে ফার্মার্স টু গেট ডাইরেক্ট পেমেন্ট টু দ্য ডিফারেন্স বিটুইন এমএসটি অ্যান্ড সেলিং প্রাইস, বলছে যে এই এমএসপিটা মিনিমাম সাপোর্ট প্রাইসটা কিন্তু তাদের ডাইরেক্ট পেমেন্ট করা হবে। ঠিক আছে। ধরো এই যে বিভিন্ন জায়গায় ফার্ম হাউস আছে, এই ফার্ম হাউসগুলো কি হয়, কৃষকরা এসে ফার্ম হাউসে জিনিসগুলো বিক্রি করে দেয় এবং সেখান থেকে প্রত্যেকটা জায়গায় এগুলো ডিস্ট্রিবিউট হয়, তাই তো। এই যে ওরা ফার্ম হাউসে কিন্তু মানে যারা কৃষক যারা বিক্রি করছে তারা কিন্তু এমএসপিটা নিয়ে চলে যায়, তারপর যে সেলিং প্রাইসটা সেখান থেকে ডিস্ট্রিবিউশনের জায়গা থেকে তৈরি হয়, সেইটা কিন্তু সেটা হচ্ছে এই স্কিমটা, মানে সেইটা হচ্ছে মিডলম্যানদের প্রফিট, কিন্তু একটা ন্যায্য মূল্য তাদের দিতে হয়। দেখবে তোমরা যদি আদি সপ্তগ্রামের দিকে আসো, আদি সপ্তগ্রামের দিকে এরকম অনেক ফার্ম হাউসের মতো আছে, যেখানে কৃষকরা জিনিসপত্র দিয়ে যায়, চুজরোর নিচে আছে, নিশ্চয়ই তোমাদের বাড়ির দিকেও আছে, তোমরা তো মানে বোধহয় ওই এদিকে। কৃষক মান্ডি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, কৃষক মান্ডি, ঠিক। আচ্ছা, pilot of private procurement and stockist scheme, private sector participation in procurement operation to be piloted। আচ্ছা, এতে মানে এই জিনিসগুলো কোনো কিন্তু মানে প্রাইভেট সেক্টরের উপরও কিন্তু এদের ধরো কি বলবো, টেন্ডারের মতো দিয়ে দেওয়া হয় এই যে কাজগুলো করার জন্য। ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট। আচ্ছা, এই যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, এখানে বেশ কিছু জিনিস ইমপ্লিমেন্ট হয়েছে। দেখো, 12 crore মার্জিনাল ফার্মার্স টু বি প্রোভাইডেড উইথ ইয়ারলি ইনকাম অফ ₹6,000, ওদের ইনকাম অ্যাসিওর করা হয়েছে। আউটলে অফ রাষ্ট্রীয় গোকুল মিশন ইনক্রিজ টু ₹750 crore, এই যে এইগুলোতে তাদের ইনকাম অ্যাসিওর করা হয়েছে। তাদের বললাম না যে অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারি, পোলট্রি, বি কিপিং, মানে এই সমস্ত যেগুলো আছে সেখানে তাদের মানে ধরো এই ধরনের বিজনেস করার ক্ষেত্রে তাদের 2% ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে। 2% ইন্টারেস্টে ওরা লোন নিয়ে কাজগুলো করতে পারবে এবং লোনের অ্যাডিশনাল 3% ইন কেস অফ টাইমলি রিপেমেন্ট, বলছে যে এতে তারা কিছু কিছু বেনিফিট পাবে, যদি ওরা টাইমলি লোনটা পেমেন্ট করে দেয় সেক্ষেত্রে তারা 3% করে মোট টাকার উপর বেনিফিট পাবে। ঠিক আছে। আচ্ছা দেখো, ইন্টারেস্ট সাবভেনশন অফ 2% ডিউরিং ডিজাস্টার টু বি প্রোভাইডেড, বলছে যে মোট যে টাকা ছিল তার উপর 2% কিন্তু তারা ডিজাস্টার মানে কোনোভাবে যদি কোনো ডিজাস্টার হয়ে যায়, ধরো কোনো বার্ড ফ্লু হলো বা কোনো কারণে যদি পুরো ফার্মটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবে কিছুটা টাকা। আচ্ছা, এদের এই দেখো মাথায় লেখা আছে, এদের একটা স্কিমের মোটোটাই হচ্ছে পুটিং ফার্মার্স ফার্স্ট। দেখো, এরপর হচ্ছে হার্নেসিং যুব শক্তি। এখানে দেখো মানে আমাদের ভারতের এডুকেশনাল সেক্টরটাকে উন্নত করার জন্য
7খানা আইআইটি, 7খানা মানে নতুন নতুন অনেক জিনিস প্রমোট করা হচ্ছে। দেখো 7 আইআইএম, 14 আইটিস, 14 এইমস, আচ্ছা তারপর হচ্ছে 4টে এনআইডি, এই যে এগুলো। তাছাড়াও ছোটদের জন্য 103খানা কেন্দ্রীয় বিদ্যালয়, 62 নবোদয় বিদ্যালয়। নবোদয় বিদ্যালয়টা হচ্ছে মানে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলে মেয়েদের জন্য খুব রিমোট জায়গায় এটা তৈরি করা হয়, এবং সেখানে তাদের মানে একদম রেসিডেন্সিয়াল সিস্টেমে পড়াশোনা করানো হয়, এবং খুব কি বলবো হাইলি স্কিল্ড ওয়েতে পড়াশোনা করানো হয়, ঠিক আছে। নবোদয় কিন্তু আমাদের সাধারণ ছেলেমেয়েরাও পড়তে পারে, তবে তাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে ঢুকতে হয়, কিন্তু এটা মেনলি এসসি এসটি ট্রাইবদের মানে ট্রাইবাল ছেলেমেয়েদের জন্য। আচ্ছা, রিকগনাইজিং ট্যালেন্ট উইথ পিএম রিসার্চ ফেলোশিপ, ঠিক আছে, এটাকে বলা হয় 70,000 থেকে 80,000 করা হয়েছে। এই যে ফেলোশিপ প্রত্যেকটা স্টেপে, ধরো ক্লাস 12-এ একটা পার্টিকুলার নাম্বার পেলে সেই 5,000 টাকা করে পায়। তারপর গ্রাজুয়েশন, মাস্টার্স, তারপর পিএইচডি, এটা করলে যে পার মান্থলি একটা ফেলোশিপ পাওয়া যায় পিএইচডি রিসার্চের জন্য, মানে পড়াশোনাটাকে প্রমোট করার জন্য, একটা কোনো কাউকে মানে কি বলবো ওকে ইন্সপায়ার করার জন্য। ক্লাস 12-এর পর যেটা পাওয়া যায় সেটার নামই হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ। আচ্ছা, 20 ইনস্টিটিউট ডিক্লেয়ার্স এজ ইনস্টিটিউট অফ এমিনেন্স, মানে পার্টিকুলার কয়েকটা ইনস্টিটিউটকে মানে ভীষণ গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এর আন্ডারে দেখো বিভিন্ন জায়গায়, এটা বিভিন্ন প্রাইভেট সেক্টরও নিয়ে করছে, যে তাদের কোনো একটা মানে সার্টিফিকেট কোর্স 6 মাসের কি কিছু দিনের, যাতে তারা জবের জন্য একদম উপযুক্ত হয়ে যায়। তারা ধরো কোনো একটা এডুকেশন স্কিল দিয়ে যদি চাকরি নাও পায়, তাদের ধরো কোনো কাউকে কুকিং শেখাচ্ছে, কোনো একটা জায়গায় কম্পিউটার চালানো শেখাচ্ছে, কোনো একটা জায়গায় বিউটিশিয়ান কোর্স করাচ্ছে, এই সমস্ত দিয়ে যাতে তারা একটা সেই জায়গা থেকে চাকরি পেতে পারে, তার জন্য একটা সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে, এবং এটা সেটা খুব অল্প পয়সায়, এবং অনেক ক্ষেত্রে মানে ছাত্রদের থেকে কোনো কিন্তু পয়সা নেওয়া হচ্ছে না, খালি তাদের পার্টিসিপেট করতে বলা হচ্ছে। আচ্ছা দেখো নেক্সট, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া, ঠিক আছে। এই খেলো ইন্ডিয়া স্কিমে কি হচ্ছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ₹5 লাখ পার annum ফর 8 years টু ট্যালেন্টেড প্লেয়ার্স। এই যে খেলো ইন্ডিয়া স্কিমের আন্ডারে খেলাধুলাকে প্রমোট করার জন্য এই যে এখানে 29 স্টেটস এবং 7 ইউটিস, এখন এই ডেটাটা একটু চেঞ্জ হয়ে গেছে, 8 ইউটিস হবে সবাই, কিন্তু এখানে এটা 2018-এর বলে 8 ইউটিস দেওয়া নেই, এই ইউটিটা তো মানে লাদাখটা তো নতুন বেড়েছে, এটাতে খেলাধুলা করার জন্য কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্ট তাকে দেয়া হচ্ছে খেলাধুলাকে প্রমোট করার জন্য। দেখো নেক্সট, এটা হচ্ছে মানে ওমেন লেড ডেভেলপমেন্ট। এখানে কি ম্যাটারনিটি বেনিফিট, একটা মেয়েদের ডেভেলপমেন্টের মধ্যে সবার আগে যেটা আছে যে একটা মাকে বাঁচানো, একটা সুস্থ জীবন দেয় এবং তার বাচ্চাকে, এটা হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট 2017। এটা বলছে পেড ম্যাটারনিটি লিভ এক্সটেন্ড টু 26 weeks টু 6 months। অ্যাকচুয়ালি সাধারণত ম্যাটারনিটি লিভ 6 মান্থে হয়, 180 days-এ, তার থেকে আর মানে সেটা হচ্ছে কত 4/6 = 24 weeks-এ, তার থেকে আরো 2 weeks বাড়ানো হলো। এটা মানে এই একটাই বিলটা পাস হয়েছে, এবং দেখো 49.88 লাখ ওমেন পেড ম্যাটারনিটি বেনিফিট ওয়ার্থ এত, মানে তাকে জন্মের কোনো একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে তাদের শরীরের খেয়াল রাখার জন্য একটা টাকা দেয়া হয়, এবং এটা প্রত্যেকেই যারা ইনস্টিটিউশনাল ডেলিভারি করায়, হসপিটালে গিয়ে যাদের ডেলিভারি হয়, এটা কিন্তু প্রত্যেকে পায়, এবং তার আগে ডেলিভারি হওয়ার আগেও তাকে যথাযথ খাবার দেয়া এবং যথাসময়ে বিভিন্ন স্ল্যাবে মানে কয়েকটা ধাপে ধাপে তাকে কিছু টাকা পৌঁছে দেওয়া হয়। এটা কিন্তু গ্রামে গ্রামে আইসিডিএস কর্মীরা করেন, এবং একটা বাচ্চা হওয়ার পর যে টাকাটা পায় সেটাকে আমাদের জননী সুরক্ষা যোজনা বলে, ঠিক আছে। আর একটা হচ্ছে পোষণ অভিযান, ফার্স্ট অফ এ কাইন্ড অফ ইনিশিয়াল টু ট্যাকল ম্যালনিউট্রিশন। আচ্ছা, একটা বাচ্চা শিশু এবং মায়েদের যে ম্যালনিউট্রিশন আছে সেটা মেটানোর জন্য কিন্তু সব জায়গায় দেখবে বাচ্চাদের যে ওই আয়রন ট্যাবলেট দেওয়া হয়, ঠিক আছে, এবং তাদের যে রেগুলার মিড ডে মিল, আমাদের পশ্চিমবঙ্গে যে মিড ডে মিল আছে, সেই মিড ডে মিলের যথার্থ খাবার মানে প্রত্যেকদিন প্রোটিন ভিটামিন এগুলোর পিছনে কিন্তু মানে কোন প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট মিনারেল এগুলোর পিছনে কিন্তু নির্দিষ্ট টাকা অ্যালটেড থাকে, সেই অনুযায়ী কিন্তু তাদের ডায়েট চার্ট দেওয়া হয়। এটা হচ্ছে পোষণ অভিযানের অন্তর্গত,
নেক্সট দেখো, ফার্স্ট ওমেন ডেভেলপমেন্ট টু ওমেনলি, এটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, এটা হচ্ছে ওই কন্যা ভ্রূণ হত্যা, এটাকে বন্ধ করার জন্য। এখানে দেখবে সেই মাঝখানে একটা জিনিস খুব পপুলার হয়েছিল, সেলফি উইথ ডটার। এই কন্যা ভ্রূণ, এই বেটি বাঁচাও বেটি পড়াও এর জন্য একটা যখন এই স্কিমটা লঞ্চ হচ্ছে, তখন একজন বাবা সম্ভবত সাউথের দিক থেকে কোনো তার নিজের মেয়ের সাথে একটা সেলফি দিয়েছিল, এবং সেটাকে মোদিজি খুব, মানে ওটা খুব ভাইরাল হয়েছিল, এবং মোদিজি এটা বলেছিলেন যে এরকম মানে এটা একটা তিনি কি বলবো ইনফ্লুয়েন্স তৈরি করেছিলেন, যে সবাই সবাইকার মেয়ের সাথে, মানে সবাই সবাইকার মেয়ে থাকার জন্য সেটাকে গর্ববোধ করুক। ঠিক আছে, এই বেটি বাঁচাও বেটি পড়াও করার জন্য কিন্তু আর একটা খুব ভালো স্কিম আছে, যে তার কোনো মানুষের যদি মেয়ে সন্তান হয়, তার জন্য একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট খোলা যায়, সেটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা, এবং সেখানে ইন্টারেস্ট রেট অনেক বেশি, প্রায় 9%, পোস্ট অফিসে খোলা যায়। এটা হচ্ছে আমাদের দেশের সেক্স রেশিওটাকে ঠিক করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো, এটা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এটা হচ্ছে সবাইকার কাছে যেন এলপিজি কানেকশনস থাকে। ঠিক আছে, সবাইকার কাছে মানে পার বাড়ি, মানে প্রত্যেক বাড়িতে, এবং এটার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এটার ক্ষেত্রে মহিলারা সবার আগে কানেকশনটা পাবে। ঠিক আছে, এই একটা সুবিধা এখানে করা হয়েছে, এবং পার ফ্যামিলি পিছু কিন্তু একটা এরকম মানে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস, সম্ভবত 12টা নয়তো 16টা এরকম সিলিন্ডার তারা প্রত্যেক বছর পাবে, এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে যারা সে যদি মহিলা হাউস হোল্ড হয়, তার কিন্তু সুবিধা বেশি, তার পাওয়ার সম্ভাবনা আগে থাকে। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে সাপ্লিমেন্টিং স্কিল অ্যান্ড সাপ্লাইং ক্যাপিটাল ফর নারী শক্তি। এই যে মুদ্রা লোন, যেটা বললাম, যে মুদ্রা লোনে সাধারণত স্মল বিজনেসের জন্য তো দেওয়া হয়ই, তবে এখানেও কিন্তু মেয়েদের আগে প্রেফারেন্স দেওয়া হয়। আর হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এই যে স্ট্যান্ড আপ ইন্ডিয়া হচ্ছে মানে তোমার ডোমেস্টিক প্রোডাকশন বাড়ানোর জন্য, একদম কুটির শিল্প এগুলোকে প্রমোট করার জন্য, মানে ধরো ব্যাকওয়ার্ড ক্লাসের মহিলা, এসটি এসসি ওবিসি, এই সমস্ত ক্লাস যাদের সমাজে আগে বেশি সুযোগ দেওয়া হতো না, তাদেরকে এগিয়ে আসার জন্য, তারা যে কোনো জায়গা থেকেই হোক, তাদেরকে এগিয়ে আসার জন্য কিন্তু লোন দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, সিকিউরিং ওমেন এগেনস্ট ভায়োলেন্স। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে শাস্তি চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে ধরো কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হলে, সেক্ষেত্রে ডেথ পেনাল্টির ক্ষেত্রে কিংবা জেলের ক্ষেত্রে সেই মিনিমাম পানিশমেন্টের ইয়ার্স গুলোকে চেঞ্জ করা হয়েছে। নেক্সট দেখো, যেটা হচ্ছে প্রমোট, আচ্ছা এখানে মেয়েদের আত্মসম্মানের রিলেটেড কিছু একটা চেঞ্জ করা হয়েছে, সেটা হচ্ছে তালাক। সেটা হচ্ছে মুসলিম কমিউনিটিতে যেটা সব থেকে একটা খুব অসম্মানজনক একটা জিনিস ছিল, যে তালাক, ট্রিপল তালাক, সেইটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং কোনোভাবে এটা কোনো ইললিগাল ঘোষণা করে দেওয়া হয়েছে ট্রিপল তালাককে লোকসভায়, এবং এটা বিলটা পাস হয়ে গেছে। আর আরেকটা জিনিস করা হয়েছে, যে এর আগে একটা ব্যাপার ছিল, মুসলিম কোনো মহিলা হজ করতে গেলে তার গার্জিয়ান হিসেবে একজন পুরুষকে যেতে হবে। এখন মানে কোন রকম মানে মেল গার্জিয়ান ছাড়াই সে হজ করতে যেতে পারবে। ঠিক আছে, আর এছাড়াও আর একটা জিনিস দেওয়া হয়েছে, যে মহিলাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এক্ষেত্রেও এই যে বললাম, এই স্কিমস গুলোর ক্ষেত্রে, লোন পাওয়ার ক্ষেত্রে বলো, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে বলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে বলো, এখানে কিন্তু মহিলাদের কিন্তু বেশি প্রেফারেন্স দেওয়া হয়। ঠিক আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা জানো তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, ওটা হচ্ছে 20 থেকে 28,000 এরকম কোনো একটা অ্যামাউন্ট জমা দিলে, মানে প্রাথমিকভাবে জমা করতে হয়, তারপর গভর্নমেন্ট সাবসিডি দিয়ে একটা তোমাকে একতলা বাড়ি বানিয়ে দেবে। এটাই হচ্ছে ওদের যোজনাটা, এবং সবাই খুব সুন্দর বাড়ি পেয়ে যাচ্ছে এটাতে। আচ্ছা, পাসপোর্ট রুলস রিল্যাক্স ফর সিঙ্গেল মাদার্স। আচ্ছা দেখো, হিস্ট্রিক পে হাইক ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স। এই যে অঙ্গনওয়াড়ি, ধরো গ্রামে গ্রামে প্রত্যেকটা মা শিশু সঠিক পুষ্টি পাচ্ছে কিনা, এগুলো দেখে দেওয়া অঙ্গনওয়াড়ি দিদিমণিদের কাজ, তাই তো? এবং সেখানে গ্রামের যে সমস্ত বাচ্চা শহরের ভালো স্কুলে আসতে পারে না, তাদের কাছে এডুকেশন পৌঁছে দেওয়া, মেনলি পুরো শিশু আর নারী এই দপ্তর, মানে এই দপ্তরটার উন্নতির জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা কাজ করে। কিন্তু তাদের স্যালারি ভীষণই কম ছিল, এবং কিন্তু এই গত বছর ওদের কিন্তু দেখো স্ল্যাবটা পাশে এই বারগ্রাফের সাথে দেখানো হয়েছে, তাদের কিন্তু একটা পে হাইক হয়েছে। ঠিক আছে, অনেক দিন বাদে
এই পে হাইকটা হয়েছে। এবং এই যে অঙ্গনওয়াড়ি যেটাকে আমরা বলি খিচুড়ি স্কুল, একদম বাচ্চা বয়সে যেখানে পাঠানো হয়, মানে মিনিমাম ছোট বয়সে এডুকেশনটা পাওয়ার জন্য, একদম 6 থেকে 14 ইয়ার্সের এডুকেশনটা পাওয়ার জন্য এবং রেগুলার তার খাওয়াটা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা। নেক্সট দেখো, এম্পায়ারিং আশা ওয়ার্কার্স উইথ বেনিফিট প্যাকেজ। আশা আশা ওয়ার্কার্স দেখবে আমাদের, এটা কিন্তু আমাদের আশা ওয়ার্কার্সরা আমাদের সাথে প্রতিদিন দেখা করতে আসেন, নানা রকম সার্ভে করেন, ডেঙ্গু সার্ভে, এনারা কিন্তু আশা কর্মী। এবং এদের কি হয়, ওই আশা দিদিমণি। হ্যাঁ হ্যাঁ আশা দিদিমণিরা, ঠিক আছে। আশা ফেসিলিটি কভার আন্ডার, এদের জন্য কিছু সুবিধা দেওয়া হয়েছে। ওনারা হচ্ছে আমাদের এখানে মানে হেলথ ওয়ার্কার্স হিসেবে কাজ করেন, ঠিক আছে। আমাদের এখানে ধরো নানা রকম সার্ভে করা, আমাদের এখানে মানে হেলথ বিষয়ক পার্টিকুলার একটা রিজিয়নে হেলথ বিষয়ক যে সমস্ত কাজগুলো, সেগুলো আশা দিদিরা করে থাকেন। এবং এদের জন্য মানে এদের জন্য পার্টিকুলার কিছু সুবিধা দেওয়া হয়েছে। জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা, এই দুটোর আন্ডারে এনাদের কিছু, এই দেখো ডান দিকে দেওয়া আছে, রুটিন ইনসেন্টিভস ইনক্রিজ ফ্রম 1000 পার মান্থ টু 2000। তাদের কিছু ইনসেন্টিভস বাড়ানো হয়েছে, পার ভিজিটে টাকা বাড়ানো হয়েছে, মানে ওদের প্রত্যেকবার ভিজিটে যে চার্জ পেতো সেখানে 50 টাকা বাড়িয়েছে, ঠিক আছে। হ্যাঁ বলো বলো বলো। আশা দিদিমণিরা প্রচুর ফাঁকি মারে। সে তা কিছু করার নেই, ওটা তো কে ফাঁকি দেয় না বলো, মানে ওদের কাজ। সবাইকারই তো একটা জব রোল থাকে, প্রত্যেকটা লোকের একটা জব রোল থাকে, সেই জব রোলে সবাই যদি দেখুন ম্যাডাম, আমাদের এখানে সবার কাছে ভ্যাকসিন হয়েছে আমাদের পাড়াতে, আমাদের বাড়িতেই শুধু 4 জনের হয়নি। হ্যাঁ, এখানে তোমরা আশা সেটাকে কর্মীরা গুরুত্ব এসেছে। দাও কেন? হ্যাঁ, তোমরা যাওনি কেন? মানে এখানে তো, আমাদের এখানে তো ভ্যাকসিন হচ্ছে, তোমাকে নিজেকে অ্যাপ্লাই এবার করতে আশা হচ্ছে। কর্মীদেরকে বলা হয়েছে যে এরকম ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আশা কর্মীরা এলো, ওই একজনকে বলে দিল, ব্যাস চলে গেল। না না, এটা নিজেরা ইনসেনটিভ নিয়ে করে নাও, ইনিশিয়েটিভ নিয়ে তোমরা করে নাও, বুঝলে। সবার কারো আমাদের এখানে বাড়িতেও গিয়ে কেন, টোকেন নিয়ে আসতে একজনের হচ্ছে, বাড়িতে গিয়ে টোকেন নিয়ে আসলে সবাই, মানে কোনো ওরা বাজ বিচার হচ্ছে না, সবাইকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমরা এখানে এসেও নিয়ে নিতে পারো। তারপর ওই গ্রাম সদস্যকে আবার জানানো হলো, গ্রাম হুম। আচ্ছা দেখো, এই সদস্য আবার আয়ুষ্মান করে ভারত, দিল। হ্যাঁ যাকে ওটা করে নিও, কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা না, ভ্যাকসিনের কাগজ না থাকলে কিন্তু তুমি অনেক জায়গায় যেতে পারবে না, তুমি অফিসে জয়েনিং দেবে না, অফিসে জয়েনিং দেবে না। হয়ে গেছে, সবার করে হয়ে গেছে। ওকে ওকে। কোনো জায়গায় চাকরিগুলো অফিসে জয়েনিং দেবে। আচ্ছা দেখো, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতে হচ্ছে কি, প্রত্যেক ফ্যামিলি পিছু প্রত্যেক বছর 5 লাখ টাকা অবধি হসপিটালে ইন্স্যুরেন্স, মানে হসপিটালে ছাড়, কিছু কিছু পার্টিকুলার হসপিটালে। এবং সেখানে যদি তুমি সেই হসপিটালে ছাড় না দেয়, সেখানে তুমি কিন্তু একদম গভর্নমেন্টের ইয়েতে, অফিসে তুমি কমপ্লেন করে দিতে পারো, ঠিক আছে। এবং এখানে কিছু দেখো সুবিধা দিয়েছে, ঠিক আছে, যেমন সবার সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি কেয়ার হসপিটালাইজেশন, যে কিছু ট্রিটমেন্টের জন্য কিছু সুবিধা দিয়েছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, 2018 এই আয়ুষ্মান ভারতটা লঞ্চ হয়েছিল, এখান থেকে 4টে স্টেট বেরিয়ে গেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা, ওড়িশা একটা, আর দুটো সম্ভবত তেলেঙ্গানা একটা, আর একটা আমার ঠিক মনে পড়ছে না আর একটা কোনটা, দেখে নেবে আয়ুষ্মান ভারতে কোনটা নেই। কিন্তু আয়ুষ্মান ভারত চেঞ্জ করে আমাদের এখানে যেটা লঞ্চ হয়েছে, ওটা মানে সেম সুবিধা, সেন্ট্রাল যেটা দিচ্ছে সেই সুবিধাটাকেই কিন্তু আমাদের এখানে অন্য নামে যেটা বলছে, তোমরা সবাই জানো স্বাস্থ্যসাথী, তাই তো। স্বাস্থ্যসাথী কার্ড, সেম 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 তোমার সুবিধা, খালি নামটা আলাদা করে দিয়েছে। যেমন ধরো স্বচ্ছ ভারতকে নির্মল বাংলা, এই সমস্ত করে দিচ্ছে, ঠিক সেই রকম। দেখো, পোষণ অভিযান টু এনশিওর প্রপার নিউট্রিশন। আচ্ছা, এই যে এখানে দেখিয়েছি যে বাচ্চাদের, এটা হচ্ছে পার্টিকুলারলি বাচ্চাদের জন্য, তাদের মিড ডে মিল স্কিম, এবং তাদের যে সমস্ত মিনারেলসের ডেফিসিয়েন্সি আছে সেইগুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া। আচ্ছা, খুব মজা। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক কটা স্লাইড আছে তোমার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের এই পোষণ অভিযান অবধি করানো থাকলে নেক্সট স্লাইডগুলো নেক্সট দিন করাবো, ঠিক আছে। আজকে স্যার আবার ক্লাস নেবেন, তোমাদের দেবজ্যোতিদের ওদের ক্লাস আছে না? ও আচ্ছা, বাদলেরও ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি স্টপ